রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে। এ জগৎ কৃষ্ণময়। এ পৃথিবীর প্রতিটি ধূলিকণায়, জলে স্থলে সর্বত্র তিনি বিরাজমান। আজকে আমরা বেরিয়ে পড়েছি সেই জায়গার উদ্দেশ্যে যেখানে মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের পদধূলি পড়েছিল। হ্যাঁ, জায়গাটি হলো ময়নাডাল ধাম। নমস্কার, আপনাদের প্রত্যেককে আমার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আর তার সঙ্গে সকলকে জানাই রেনি মর্নিং। এই মেঘলা আবহাওয়া মাথায় করে বৃষ্টি ভেজা সকালে পরিবারের সকলে মিলে বেরিয়ে পড়েছি ময়নাডাল ধামের পথে চৈতন্য মহাপ্রভু দর্শনের উদ্দেশ্যে। আমার বাবার অনেক দিনের ইচ্ছা ছিল ময়নাডাল মহাপ্রভু দর্শন করতে যাওয়া। পরিবারের সকলকে নিয়ে যাবে, এই ইচ্ছা তার অনেক দিন ধরেই ছিল। গত 2 বছর ধরে পরিকল্পনা হচ্ছিল, যেই একটা ডেট ঠিক করা হচ্ছিল সেই কোনো না কোনো কারণে আর যাওয়া হয়ে উঠছিল না। কখনো ঠাকুমার শরীর খারাপ হয়ে পড়ছিল, বা কখনো ভাইয়ের পরীক্ষা পড়ে যেত, আবার কখনো আমার কোনো না কোনো পরীক্ষা পড়ে যেত। আবার কি হতো, এক সময় দেখা গেল সকলের সমস্ত কিছু ঠিক আছে, আবার গাড়ি পাওয়া গেল না। এরকম করে কোনো না কোনো সমস্যা ঠিক এসে পড়তো। তারপর আর কোনো মতে যাওয়া হয়ে ওঠেনি। অবশেষে প্রভুর কৃপায় আজ আমরা বেরোতে পেরেছি। এবারেও যখন সব কিছু ঠিকঠাক করা হয়, সবার সমস্যা আছে কি না সেটা জানা হয়, তখনও খুব চিন্তা হচ্ছিল জানেন, যে এত অসম্ভব রোদ গরম পড়েছিল গত 2-3 দিন ধরে, আদৌ যেতে পারবে কি না। আমার ঠাকুমায়ের আবার গাড়িতে প্রচণ্ড সমস্যা হয়, গা বমি পায়। তারপর দিদা, পিসি ঠাম্মা, সমস্ত বয়স্ক মানুষরা আছে, আমরা কোনো রকমে হয়তো চলে যেতে পারবো ঠিকই, কিন্তু ওনাদের হয়তো অসুবিধা হবে। অবশেষে যখন যাওয়া হচ্ছে বা এখানে যাব বা আসতে পারবো, এটা ভেবে যেমন আনন্দও হচ্ছিল, সেরকম চিন্তাও খুব হচ্ছিল যে রোদে গরমে কতটা কি পারবে না পারবে। বয়স্ক মানুষও আছে অনেকগুলো। তো সব কিছু প্রভুই জানেন, আমাদের হাতে আর কিছু করার নেই। তবে জানেন তো, প্রভুও মনে হয় চেয়েছিলেন যে বাবার এই ইচ্ছেটা এবার পূরণ হোক। প্রত্যেকেই তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে মোটামুটি তৈরি যাওয়ার জন্য, আর আমরা মোটামুটি 6টা 10-এ বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। কিন্তু আমরা যখন বাড়ি থেকে বেরোই, দেখি মেঘটা একদম মেঘলা মেঘলা করে আছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। মানে আবহাওয়াটা এত সুন্দর, মনোরম, ঠান্ডা হয়েছিল না, মানে দুর্দান্ত। তখন হয়তো আমরা প্রত্যেকেই ভাবছি সত্যি প্রভু হয়তো চেয়েছিল যে এবার তোরা আমাকে দর্শন করে, যে এবার আয় আমার কাছে, আমি অনুমতি দিলাম তোদের আসতে। নাহলে হয়তো ওইভাবে মানে আসা সম্ভব হতো না। এই যা মানে রোদ গরম পড়েছিল, প্রচণ্ড অসুবিধাই হতো। তো আমরা মোটামুটি 6টা 10-এ বাড়ি থেকে বেরিয়েছিলাম। সকাল সকাল বেরিয়েছিলাম, তো তাই রাস্তাতে জ্যাম খুব একটা পাইনি। মোটামুটি একদম আমরা 1 ঘন্টা 50 মিনিটের মধ্যে পৌঁছে গেছি। পুরো 8টার সময় আমরা ময়নাডাল ধামে আমরা পৌঁছে গেছি। তো এসে মন্দিরটা চারিদিকটা ঘুরে দেখলাম, ভীষণ সুন্দর লাগলো। এসে আবার একটা খুব সুন্দর খবর শুনতে পেলাম যে আজকে নাকি নাট মন্দিরে কীর্তন হবে। ময়নাডাল গ্রাম তো সাধারণত কীর্তনের জন্মদাতা যাকে বলা হয়, যে এখান থেকেই সমস্ত বড় বড় কীর্তনিয়ারা উঠে এসেছেন, এবং এখানেই নাকি কীর্তনের প্রথম শুরু। ময়নাডালের মাটিতেই নাকি কীর্তনের জন্ম। তো সেখানে এসে এরকম একটা জায়গায় এসে প্রভুর দর্শন পাবো, কীর্তন শুনতে পাবো, এটা একটা অনেক বড় কৃপা না থাকলে হয়তো সম্ভব নয়। আমরা তো খুব সকাল সকাল মন্দিরে পৌঁছে গেছিলাম। তখন পুজো দেওয়ার জন্য কেউ আসেনি, শুধুমাত্র ঠাকুরমশাই ছিলেন। ঠাকুরমশাই এসে পুজোর সমস্ত জোগাড় করছিলেন। তারপর এখানে প্রত্যেক দিন ভোগ হয় প্রভুর দেখতে। বাচ্চাগুলোকে কোলে নিয়ে আছি, যেমন করে আমাদের মা আমাদেরকে আগলে রাখে। পৃথিবীর সব মাই যেন তাদের বাচ্চাদেরকে সুরক্ষিত রাখতে চায়, সেটা মানুষই হোক বা কোনো পশুই হোক। মায়ের ধর্ম কিন্তু সব সময় এক। দেখুন কিভাবে তার বাচ্চাগুলোকে সুন্দর করে বুকে করে আগলে রেখেছে, খাবারটা নিয়ে প্রথমে বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে। মানে সত্যি মাতৃত্ব একটা অসম্ভব সুন্দর জিনিস, এবং মায়ের সঙ্গে হয়তো কোনো কিছুর তুলনা করা যায় না মাতৃত্বের সঙ্গে। সেটা আপনি কোনো মানে পশুকে দেখলেও বুঝতে পারবেন, এবং মানুষের ক্ষেত্রে তো অবশ্যই সেটা পালন করা হয়। আর এই যে দেখুন, এটা হচ্ছে আমার মায়ের কাকার মেয়ে, মানে আমার মাসি। আর পিছনে ওই যে সাদা শাড়ি পরে যে মানুষটিকে দেখছেন, ওটি হচ্ছে আমার দিদার। এইটি হচ্ছে আমার ঠাকুমা। আমার ঠাকুমাকে তো আপনারা প্রত্যেকেই চেনেন। এখানে প্রচুর হনু এসেছে, প্রচুর, মানে চারিদিকে। আর এত সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চা রয়েছে কোলে। কোলে নিয়ে আছে, দেখো আর ছোটটাকে কেমন কোলে নিয়ে আছে। খাবার চেষ্টা করছি কিন্তু তো দিচ্ছে না।
হ্যাঁ খুব ছোট। ওরে বাবা ওরে বাবা সব গলায় ছানা আবার খালি পরে খাও তোকে দিল না তা কি মা চিচাচ্ছে চিচাচ্ছে দেখো। হ্যাঁ আমরা ছোট ছেলে লাগে এবং সেই ভোগ যদি কেউ মনে করে যে আমি খাবো সেটাও খেতে পারে। এখানে 50 টাকা কুপনের ব্যবস্থা আছে, সেই 50 টাকা কুপন কেটে আপনি এখানে ভোগ খেতে পারবেন।
5 বছরের নিচে যদি কোনো বাচ্চা আপনাদের সঙ্গে থাকে তাহলে তার জন্য কোনো কুপন কাটতে হবে না, বিনামূল্যেই সে ভোগ পাবে। আরতি হয়ে গেছে, এবার শুরু হবে কীর্তন। কীর্তনটি করবে এই পাড়ারই একটি ছেলে। जय श्री राधेश्याम, जय जय निताई, जय निताई, जय गौर, जय राधेश्याम, जय श्री राधेश्याम, जय निताई, जय जय निताई। ছেলেটি খুব ছোট থেকেই কীর্তন শেখে এবং কীর্তন শিখেছে তার বাবার কাছে থেকেই। এবং মজার বিষয় হচ্ছে তার একটি ভাই আছে, সেই ভাইটি ওই আসরেই বসে আছে। সে তার ডান দিকে খোল বাজাচ্ছে, সেটি হচ্ছে তার ভাই, এবং তার বাবা দোহারি করছে। এই যে আজকের মূল গায়ন হচ্ছে এই ছেলেটি, এই আজকে কীর্তন করবে। এর বয়স কিন্তু খুব একটা নয়, দেখে হয়তো মনে হচ্ছে অনেক বেশি বয়স। এই যে তার পাশ দিয়ে যিনি এলেন ওইটি হচ্ছে ওনার বাবা। ওনার বাবাও এখানে আছেন, এই আসরেই উনি দোহারি করবেন। কি ভালো লাগা বলুন, পরিবারের মানে বেশিরভাগ জনই যখন কীর্তনে আছে এবং একই আসরে বসে তারা প্রত্যেকে পার্টিসিপেট করবে, এটা একটা অসম্ভব ভালো লাগা। যে ছেলেটি গাইছে তার কাছেও হয়তো একটি পরম সৌভাগ্যের ব্যাপার, তার বাবা তার কীর্তনের গুরু এবং একই আসরে ভাই বাবা প্রত্যেককে নিয়ে একটা সুন্দর প্রভুর নাম করবে, এটাও হয়তো পরম সৌভাগ্য ছাড়া আর কিছুই নয়। তবে ছেলেটি কিন্তু সবে মাধ্যমিক দিয়েছে, কিন্তু দেখে মনে হচ্ছে যেন অনেকটাই বড়। আমরা প্রত্যেকেই ভেবেছিলাম যে না, হয়তো ছেলেটির 21-22 বছর বয়স হবে, অনেক ছোট থেকে কীর্তন শিখছে। পরে ঠাকুরমশাইয়ের কাছে শুনলাম যে না, ছেলেটি পাড়ারই ছেলে এবং মাধ্যমিক সবে মাত্র এই বছর দিয়েছে, এখনও রেজাল্টও বেরোয়নি। তো ছেলেটি অসম্ভব কীর্তন করেছে। ভিডিওটা যদি দিই তাহলে হয়তো অনেকটা বড় হয়ে যাবে ব্লগটা, তাই তার কিছুটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সারা দিনটি বেশ সুন্দরভাবে পরপর পর্যায়ক্রমে কাজগুলি সুন্দরভাবে হয়ে যাচ্ছে, জানেন তো। এলাম, এসে একটুক্ষণ মন্দিরে বসলাম, প্রভুর আরতি দেখলাম, কীর্তন শুনলাম, এবার আমরা বসে পড়েছি ভোগ খেতে। আমরা মন্দিরে এসেছিলাম তখন তো খুব 2-4 জনই লোক ছিলেন, তারপরে আস্তে আস্তে প্রভুর কৃপায় অনেক মানুষজন এসেছেন, পুজো করিয়েছেন, প্রত্যেকে আমরা একসঙ্গে ভোগ খেতে বসেছি। আর আজকে কীর্তনটা কী উপলক্ষে হলো সেটা একটু আপনাদেরকে বলি। প্রত্যেক দিন যে এখানে কীর্তন হয় বা প্রত্যেক দিন এসে যে কীর্তন দর্শন করতে পারবেন, শ্রবণ করতে পারবেন সেটা নয়। আসলে আজকে একজনের মানে এই গ্রামেরই একজনের মা মারা গেছিলেন 1 বছর আগে, আর আজকে 1 বছর পূর্ণ হলো, সেই জন্য সেই উপলক্ষে উনি আজকে মন্দিরে কীর্তন করালেন এবং সেটি দেখার সৌভাগ্য আমাদের হলো। আর এই যে ভোগের খাওয়ার ব্যাপারটা বলি, যে প্রত্যেক দিন এখানে হয় ভাত ডাল 2টো সবজি টক আর তার সঙ্গে থাকে পায়েস। আর আজকে বেশ কিছু এক্সট্রা মেনু ছিল, কারণ ওই যে যার মা মারা গেছেন তিনি কীর্তনটি দিয়েছেন এবং তার সঙ্গে তিনি এই যে রাজভোগ বোঁদে তারপর দই এই সমস্তটাই তিনি অ্যারেঞ্জমেন্ট করেছিলেন এবং তার সঙ্গে কিছু অনেক তরকারিও বেশি করেছিলেন। প্রত্যেক দিন প্রভুর ভোগে কিন্তু এটা দেওয়া হয় না। আমি ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলাম যে আপনাদের ভোগে কি প্রত্যেক দিন দেওয়া হয়, ওনার সঙ্গে কথা বলেই জানতে পারলাম যে না, আজকে যে কটা কিছু এক্সট্রা মেনু আছে সেই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিলেন উনি। প্রত্যেকটা রান্না অসম্ভব সুন্দর হয়েছিল, আর সেটা মানে হয়তো না খেলে বোঝানো যাবে না, বা আমি যেটা খেয়েছি সেটা আমি হয়তো বুঝতে পারছি, অতটা আমি বোঝাতে পারছি না। আর এই যে মন্দিরটা দেখছেন, মন্দিরটার গায়ে খুব সূক্ষ্মভাবে অসম্ভব সুন্দর টেরাকোটার কাজ করা আছে, রাধা কৃষ্ণের মূর্তি করা আছে, মানে দেখলে আপনার চোখ যেন জুড়িয়ে যাবে, এত সুন্দর কাজ মন্দিরটার। তো চলুন, এসে অনেকটা সময় প্রভুর মন্দিরে প্রভুর সঙ্গে কাটানো হলো, দর্শন হলো আমাদের, কীর্তন শ্রবণ হলো, ভোগও পাওয়া গেল।
সমস্তটাই প্রভুর কৃপা। প্রভু মনে হচ্ছে যেন এই দিনটি সুন্দর করে প্রভু আজ আমাদের জন্য সাজিয়ে দিয়েছিলেন। তো এবার আমরা ময়নাডাল থেকে বেরিয়ে পড়েছি, বাড়ির উদ্দেশ্যেই বেরিয়েছি, কিন্তু যাবার পথে মামা ভাগ্নে পাহাড়টা পড়বে দুবরাজপুরে, তাই ড্রাইভার কাকুকে বলা হলো যেন আমাদেরকে মামা ভাগ্নে পাহাড়টাও ঘুরিয়ে নিয়ে যায়। ভোগের প্রতিটা রান্না তো অসম্ভব সুন্দর হয়েছিল, সেটা তো আপনাদের বললাম, কিন্তু কি কি রান্না আজকে ছিল বা প্রভুর ভোগে আজকে কি কি ছিল সেটাই তো আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না। তো প্রথমেই দিয়েছিল মিনারেল ওয়াটার, প্রত্যেককে 1 বোতল করে জল দিয়েছিল। তারপরে ধরুন পোলাও, বেগনি, সাদা ভাত, ভেজ ডাল, পোস্ত, ছেঁচড়া, একটা পটল আলু সয়াবিন দিয়ে তরকারি ছিল। তারপরে হ্যাঁ, পনিরের একটা আইটেম ছিল, ছানার ডালনা ছিল, সরি পনির নয়, ছানার ডালনা। সে ছিল টক, তারপর প্রত্যেককে একটি করে রাজভোগ, বোঁদে, পায়েস, আর শেষে দই। এখানে এসে খুব আনন্দ পেলাম ঠিকই প্রভুর মন্দিরে এসে, কিন্তু রাস্তা দিয়ে যাবার সময় দেখছি দুদিকে শুধু ফাঁকা মাঠ। এদিককার জমিগুলো কেমন ফাঁকা পড়ে আছে, মাঠগুলো ধুধু করছে, মানে কেমন একটা লাগছে দেখতে। মানে আমাদের ওদিকে তো আপনাদেরকে আমি দেখিয়েছি যে আমার গ্রামের ওই দিকটা বা আমাদের ওই দিকটা, মানে এই সময়টা কি হয়, জমির রাস্তার 2 ধারের জমিগুলো একদম সবুজে সবুজ হয়ে ওঠে, ছোট ছোট ধান গাছগুলো হাঁটু পর্যন্ত বেড়ে উঠেছে, মানে সুন্দর যখন বৃষ্টি হয় বা হাওয়া দেয় ধান গাছগুলো দোলে অসম্ভব সুন্দর লাগে। মানে আপনি যদি চারিদিকে তাকিয়ে দেখেন তাহলে শুধু দুদিকে সবুজ মাঠ দেখতে পাবেন, কিন্তু এদিকে এসে ওইটা একটু মানে দেখে মনটা খারাপ হয়ে গেল যে শুধু মাঠ, ফাঁকা মাঠ পড়ে আছে। এইদিকে চাষটা নাকি একবারই হয়, বর্ষার সময় মেঘের জলে চাষ হয়। অনেক আগে নাকি শোনা যেত যে যখন প্রভুর ভোগ দেওয়া হতো, মানে সবাই যখন ভোগ খেতে বসতো, তো পায়েসটা নাকি পাতে পড়তো না, যে পাতে দিতে পারতো না, কারণ এসে কুকুরে খেয়ে নিত, যেখানেই থাকুক কুকুর এসে পায়েসটা পেয়ে যেত। তো সেই জন্য নাকি আগে হাতে পায়েস দেওয়া হতো। এখন অনেক রকম উন্নত ব্যবস্থা হয়েছে, যে জায়গাটায় খাওয়ায় সেই জায়গাটা চারিদিকে ঘিরে দিয়েছে, বিভিন্ন রকম চারিদিকটা ঘিরে গেট করে দিয়েছে। এই সমস্ত ব্যবস্থার কারণে এখন আর সেটি দেখা যায় না, এবং অনেক আগে নাকি এটি দেখা যেত, শোনা যায়। এমনি তো ধরুন আপনি যখনই যাবেন প্রভুর কাছে ভোগ পেতে পারবেন, প্রভুর দর্শন করতে পারবেন। 12 মাসই ভোগ হয় প্রভুর সেবা করা হয়, কিন্তু এখানে জন্মাষ্টমীতে অনেক বড় করে উৎসব হয়, অনেক বড় করে। তখন মোটামুটি ধরুন 7,000 8,000 লোকের খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা থাকে। তারপর দোলে অনেক বড় করে উৎসব হয় এই মহাপ্রভুর মন্দিরে। তো এই দুটি হচ্ছে এখানকার অনেক বড় উৎসব। আর এই মহাপ্রভু সেবা করেন মানে করে আসছেন অনেক যুগ ধরে, আবার এখনো পর্যন্ত করেন মিত্র ঠাকুর পরিবারের বংশধররা। শোনা যায় পরম বৈষ্ণব নৃসিংহবল্লভ মিত্র ঠাকুর এই ময়নাডালে এসে মহাপ্রভু চৈতন্যদেবের বিগ্রহটি প্রতিষ্ঠা করেন। তখন থেকে নাকি মিত্র ঠাকুর পরিবারের বংশধররা প্রভুর সেবা করে আসছেন এখনো পর্যন্ত। ওই মন্দিরের চত্বরেই মিত্র ঠাকুর পরিবারের যারা পুরুষ ছিলেন তাদের কিছু অস্থির সমাধি দেওয়া হয়েছে ওখানেই। তো চলুন, ময়নাডাল দর্শন তো আমাদের খুব ভালো করে হয়ে গেল। এখন আমরা পৌঁছে গেছি মামা ভাগ্নে পাহাড়ে। মামা ভাগ্নে পাহাড়টাও দেখার খুবই ইচ্ছা ছিল। অনেকের মুখে গল্প শুনেছিলাম যে দুটো পাথর এমনভাবে আছে যেন দেখে মনে হবে যে পড়ে যাবে, কিন্তু সেটা অনেক যুগ ধরে ওরকমই থেকে আসছে, রয়ে আসছে। এত প্রাকৃতিক দুর্যোগ, এত ঝড় জল, তবু কোনোদিনও পাথর দুটি নড়তে দেখা যায়নি। মানে এমন সুন্দরভাবে ব্যালেন্সড হয়ে দুটো পাথর আছে। চলুন আপনাদেরকেও সেই দৃশ্যটি দেখাবো। তবু আমার এখানে প্রথমবার আসা, কোথায় আছে কিভাবে যাব সেটা এখনও অবধি জানি না। তবে আসার পথে ঢুকেই গেট থেকে সামনেই সুন্দর মহাদেবের মানে মন্দিরটি দেখে একেবারে মন জুড়িয়ে গেল বলতে পারেন। এত সুন্দর মন্দিরটি তৈরি করেছে, আর এত উঁচু। মন্দিরটির উচ্চতা তো নজর কাড়বেই, তার সঙ্গে এই মন্দিরের গায়ে প্রতিটি সূক্ষ্ম সূক্ষ্ম যে সমস্ত নকশাগুলি করা হয়েছে, যে ডিজাইনগুলো করা হয়েছে সেগুলিও নজর কাড়া। মানে সমগ্র মন্দিরটি যেন একদম কি বলবো, একদম দেখে চোখ জুড়িয়ে যাবার মতন মন্দির। এত সুন্দর, মন্দিরের গায়ে সামনেই ছোট ছোট যে ঘন্টার ডিজাইনগুলো করা আছে ওগুলো দেখেই খুব সুন্দর লাগলো।
আর এইটি হচ্ছে মন্দিরের ভিতরে মহাদেব। আর এখানে নাকি শিবরাত্রির সময় প্রচণ্ড ভিড় হয়, আর তাছাড়াও শ্রাবণ মাসের প্রতিটি সোমবারেও খুব ভিড় হয়। আর ওই যে দেখলেন পাশে একটি পাইপ রয়েছে, মন্দিরের দুই দিকে সিঁড়ি আছে, ওই সিঁড়ির দিকে উঠে গিয়ে ওখানে জল ঢালতে হয়, তারপরে বাবার মাথায় এসে পড়ে। তো এই হচ্ছে এখানকার পুজো দেওয়ার নিয়ম বলতে পারেন। আর পাহাড়েশ্বর মন্দিরের, হ্যাঁ মন্দিরটি হচ্ছে পাহাড়েশ্বর মন্দির, আর এই মন্দিরটি দুবরাজপুর পৌরসভা কর্তৃক নির্মাণ করা হয়েছে। আর মন্দিরে তো যিনি ছিলেন, মন্দিরটা যিনি আমাদেরকে খুলে দিলেন, আমরা যখন এলাম তখন দেখলাম মন্দিরটি তালা দেওয়া ছিল। তো তিনি আমাদেরকে বললেন যে এখানে অসম্ভব ভিড় হয়, শিবরাত্রিতে হয়, তারপর শ্রাবণ মাসগুলোতেও হয়। আর পাশে ছিল একটা হনুমানজির মন্দির, সেখানেই প্রণাম করে আমরা এখন যাচ্ছি মামা ভাগ্নের উদ্দেশ্যে। মামার ভাগ্নেকে দেখব বলে আমরা সবাই মিলে যাচ্ছি এখন। এমনিতে রাস্তাটা খুবই সুন্দর, মানে ধরুন পাহাড়েশ্বর মন্দির থেকে পাশে ঢালাই রাস্তা করা আছে এবং কিছু সিঁড়িও আছে, মানে যদি আপনি যান খুব একটা কষ্ট হবে না, কারণ সিঁড়িগুলো খুব সুন্দর করে রাস্তাটা তৈরি করা আছে এখানে। যদি কোনো বয়স্ক মানুষ যান তাদেরও খুব একটা অসুবিধা হবে না। আমাদের মধ্যে প্রত্যেকেই গেছিল, শুধু আমার পিসি ঠাম্মা যেতে পারেনি, পিসি ঠাম্মার কোমরে ব্যথা তাই যেতে পারেনি। তাছাড়া আমার ঠাকুমা দিদা প্রত্যেকেই আমরা উঠেছিলাম পাহাড়ের উপরে, প্রত্যেকেই গেছিলো। আর এখানে ওই পাহাড়েশ্বর মন্দিরটা থেকে অনেকটা উঠে এসে এখানে একটা কালী মন্দির পেয়েছি। এখানে কালী মন্দিরের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, ওই রাস্তাটা হচ্ছে মামা ভাগ্নে পাহাড় যাওয়ার রাস্তা। আর এদিকে তো খুব সুন্দর চারিদিকে ব্যবস্থা করা আছে, পাশে জল আছে, পা ধুয়ে আপনি মন্দিরে যেতে পারেন, মা কালীর মন্দিরে গিয়ে প্রণাম করতে পারেন। আর এদিকে তো বিশাল বড় বড় পাথর সব চারিদিকে রয়েছে। আবার পাথরগুলো এমন আশ্চর্যজনকভাবে রয়েছে, দেখে মনে হবে যেন এই পাথরটা হয়তো পড়ে যাবে, হয়তো এটা থাকতে পারবে, মানে কোনো রকমে আছে, হয়তো ছুলে হয়তো পড়ে যাবে, কিন্তু পাথরগুলো এত সুন্দর ব্যালেন্স, এটাই হচ্ছে এখানকার প্রকৃতির সৃষ্টি, মানে এক আশ্চর্যজনক অপরূপ সৃষ্টি বলতে পারেন। যে এই পাথরগুলো ধরে আছে অল অ্যাবাউট ব্যালেন্স, মানে সমস্তটা ব্যালেন্সের ওপরে। মামা ভাগ্নে পাহাড়টাও তো তাই, মানে পাথর দুটো এমনভাবে আছে দেখে মনে হচ্ছে যেন পড়ে যাবে, হয়তো হাত দিলে পড়ে যাবে বা কিছু নড়লে পড়ে যাবে, কিন্তু এই যে প্রকৃতির এত দুর্যোগ যায়, কোনো দিন কোনো দুর্ঘটনা বা বিপর্যয় শুনতে পাওয়া যায় না এই মামা ভাগ্নে পাহাড় সম্পর্কে। তো এটাই প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি। আর প্রকৃতি তো নিজেই অপরূপ সুন্দর, আর এগুলো তার সৃষ্টি, সুন্দর সুন্দর এবং আশ্চর্যজনক এক সৃষ্টি। তো আমরা প্রথমে বুঝতে পারিনি যে আমরা কোন দিকটাই যাব, তাই আমরা, আর পাথরের রাস্তা তো মনে হবে যেন সব দিকটাই যাওয়া যাবে, তো আমরা প্রথমে ভুল রাস্তা দিয়ে চলে গেছিলাম। তারপরে দেখলাম যে মন্দিরের পাশ দিয়ে একটা সুন্দর ঢালাই রাস্তা করা আছে, আবার সুন্দর সিঁড়ি করা আছে, মানে এত সুন্দর রাস্তা যেন রাস্তাটি আপনাকে পথ দেখিয়ে নিয়ে চলে যাবে, আর কোনো দিকে আপনাকে দেখতে হবে না, কোনো দিকে যেতে হবে না, কারো হেল্পের প্রয়োজন নেই। শুধু মন্দিরের পাশ দিয়ে আপনি একবার যদি ঢালাই রাস্তাটা ধরেন, একদম রাস্তাটি গিয়ে শেষ হবে মামা ভাগ্নের কাছে। তো এই হচ্ছে এখানকার সুন্দর ব্যবস্থা যাকে। তো আমরা অলমোস্ট আমাদের ডেস্টিনেশনের কাছে পৌঁছে গেছি। একটা মজার ঘটনা জানেন তো, আমার ঠাকুমায়ের এমনিতে কোমরে ব্যথা, পায়ে ব্যথা, হাঁটতে পারে না, কিন্তু এখানে এসে আমার পিসি ঠাম্মা তো আসেনি, বললাম যে তাহলে তুমি যেতে পারবে না, তুমি এখানে বসো পিসি ঠাম্মার কাছে, একদম রাজি হলো না, বলছে না আমি যাব, আমার একদম পায়ে ব্যথা নাই, আমার কোমরে ব্যথা নেই, আমি গিয়ে দেখে আসবো। বললাম চলো পারো তো। তো এই হচ্ছে ব্যাপার, ঠাকুমা কিন্তু ঠিক টুকটুক টুকটুক করে চলে এলো, উপরে উঠেও গেল। এবার ওখানটা তো কি অনেকটা উঁচু, তো উঁচুটা আবার ওইখানটা একটু সাবধানে থাকতে হবে। তো চলুন, চলে এসেছি মামা ভাগ্নে পাহাড়ের একদম উঁচুটাই। এই যে এই বড় পাথরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মামা, আর ওই দিকটা একটা ছোট মতো পাথর আছে, ওটা হচ্ছে ভাগ্নে। ও সরি, ভুল বললাম, বড়টা হচ্ছে ভাগ্নে আর মামাটা হচ্ছে যে ছোট পাথরটা আছে ওইটা। মানে জাস্ট এখান থেকে ভিউটা দেখুন, পুরো দুবরাজপুর শহরটাকে দেখা যাচ্ছে। আর পাহাড় মানেই তো মানে একটা অসম্ভব সুন্দর জিনিস। ইটস অ্যামেজিং। ও আচ্ছা, এখানে মহাদেবের একটা অসম্ভব সুন্দর ছবি আঁকা আছে, আর এখানে একটা রামের ফ্ল্যাগ উঠছে, অসম্ভব সুন্দর লাগছে। আসলে পাহাড় মানেই সুন্দর, মনটা অনেক দিন ধরে পাহাড় পাহাড় করছিল, বাট ফাইনালি পাহাড়ে। আর পাহাড় থেকে নিচের ভিউটা মানে অসাধারণ, সেটা হয়তো ভাষায় প্রকাশ করার মতো নয়।
এত সুন্দর লাগছে। এবার বাকিরা সবাই ওই দিকটা একটু দেখছে, দেখুক। আমি তো amazing view, amazing. Just look at this. অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর। আমি পাহাড়ের আগেও এসেছি, বাট সেটা শুশুনিয়া পাহাড় ছিল। এখানেই প্রথমবার আসা আমার, অসম্ভব ভালো লাগছে। উঠে পুরো ভিউটা সুন্দর করে দেখেছি। এবার এই দিকটা একটু এসেছি দেখতে, মানে এই দিকটাই, মানে পাহাড়ের পিছন দিকটায় খুব একটা ভিড় নেই। ভিড় মানে কি, পাহাড়ের পিছন দিকটা দিয়ে খুব একটা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে মামা ভাগ্নে পাহাড়ের সামনেই যেটা অংশটা রয়েছে, ওখান থেকে পুরো দুবরাজপুর শহরটাকে অসাধারণ লাগছে দেখতে, অসম্ভব সুন্দর। দুর্দান্ত। এই যে লম্বা লাইন সব আসছে, এই যে পিছনে সব লম্বা করে আসছে। আমি যখন মামা ভাগ্নে পাহাড়ের গল্প কারো মুখে শুনতাম, তখন অনেকের কাছ থেকে মানে যে যেরকম ফিল করেছে, তো অনেকে বলতো যে কি দেখবি ওখানে, শুধু দুটো পাথর ছাড়া কিছুই নেই। তো এখন আজকে নিজে এখানে এসে একটা জিনিস ফিল করলাম যে অবশ্যই এটা তো অল অ্যাবাউট পাথর, সমস্তটা পাথর নিয়েই, কিন্তু এত সুন্দর পাথরগুলোর ভারসাম্য, মানে কি বলবো, ওইটাই হচ্ছে দেখার, যে কি করে একটা পাথর একটা পাথরের সঙ্গে অ্যাটাচড হয়ে রয়েছে, এত সুন্দর ভারসাম্য বজায় রেখেছে। আচ্ছা, মামা ভাগ্নে পাহাড়ে ঢোকার সামনের রাস্তাতেই একটা পার্ক আছে, যদি আপনারা মনে করেন অবশ্যই পার্কটা ঘুরে দেখতে পারেন, আমাদের আর সময় হয়ে ওঠেনি। এই মামা ভাগ্নে পাহাড়ে কিন্তু সত্যজিৎ রায়ের গুপি গায়েন বাঘা বাইন, অভিযান, এই সমস্ত সিনেমাগুলোর শুটিংও হয়েছিল। তো এক কথায় বলবো, আমার মামা ভাগ্নে পাহাড় ঘোরার অভিজ্ঞতা দুর্দান্ত ছিল, অসম্ভব ভালো লেগেছে আমার এই মামা ভাগ্নে পাহাড় ঘোরাটা। এবং পাথর দেখলাম, কিন্তু পাথরগুলো মানে সুন্দর ভারসাম্য বজায় রেখে প্রকৃতির তালে তাল মিলিয়ে যেন দিনের পর দিন ওইভাবেই তাদের স্থায়িত্ব রক্ষা করে আসছে। একটা জিনিস আমার খুব খারাপ লাগলো, সেটা হচ্ছে পাথরগুলোতে না মানে কিছু কিছু মানে ওই যে অপ্রয়োজনীয় কিছু জিনিসপত্র লেখা। অপ্রয়োজনীয় বলতে কীরকম, হ্যাঁ অবশ্যই যেটুকু দরকার লেখার, যে জিনিসগুলো না লিখলে ওই জায়গাটার সিস্টেম মেনটেন হবে না, সিস্টেমটাকে চালানোর জন্য যেটুকু প্রয়োজনীয়, মন্দিরের ভিতরে অনেকে জুতো পরেই উঠে যায়, হ্যাঁ জুতো খুলে প্রবেশ করুন, এই ধরনের কোনো প্লাস্টিক বা ধরুন মন্দিরে কোনো নোংরা করবেন না, এই ধরনের কিছু প্রয়োজনীয় লেখা থাকলে অবশ্যই লেখা যাবে, লিখতে হবে, কারণ না লিখলে ওই জায়গাটার মেনটেন্সটা হবে না, ঠিকঠাক সিস্টেম অনুযায়ী জায়গাটা চলবে না। প্রত্যেকটা জায়গারই একটা ডিসিপ্লিনের দরকার আছে, কিন্তু অপ্রয়োজনীয় যে সমস্ত লেখাগুলো, ওইগুলো জিনিসটাকে একটা মানে খারাপ একটা নেগেটিভ ইফেক্ট দিচ্ছে, মানে একটা খারাপ লাগছে দেখতে। তো দুবরাজপুরের মামা ভাগ্নে পাহাড় একটা পর্যটন কেন্দ্র, এখানে অনেক পর্যটক আসেন বিভিন্ন জায়গা থেকে ঘুরতে। তো আমি একটা কথাই বলবো যে পাথরের গায়ে অযথা কেউ অপ্রয়োজনীয় কিছু লেখালেখি করবেন না, এগুলো প্রকৃতির একটা সৃষ্টি, প্রকৃতির একটা অপরূপ সৌন্দর্য, সেটা দেখতে খারাপ লাগবে সেখানে যদি কোনো অপ্রয়োজনীয় কারুকার্য করা হয়। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের প্রত্যেকের সঙ্গে দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। আর আমার ভিডিওটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।